নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, যোগেন্দ্র যাদব তিনি কিন্তু সরাসরি এবার ইলেকশন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করালেন, সেটাও সুপ্রিম কোর্ট। এবং শুধু তাদেরকেই নয়, তার সঙ্গে দেশের প্রধানমন্ত্রী যে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যের মধ্যে যে কোথাও গিয়ে সত্যতার অভাব রয়েছে, সেটাও কোথাও একদম সরাসরি প্রমাণিত হয়ে গেল সংখ্যার বিচারে। সংখ্যা এমন দিলেন যোগেন্দ্র যাদব, এবং সেই সংখ্যা কারা দিচ্ছে? ইলেকশন কমিশনের তরফ থেকে সেই সংখ্যা পাওয়া গিয়েছে। সুতরাং কোথাও একদম সরাসরি কিন্তু সুপ্রিম কোর্টের মধ্যে ইলেকশন কমিশনের মাথা নিচু করতে তারা বাধ্য হবে, এবং তাদেরকে হলফনামা দিয়ে এবার কিন্তু সুপ্রিম কোর্টের উত্তর দিতে হবে। তার কারণ এই মুহূর্তে যে কথাটা বারংবার ভারতীয় জনতা পার্টি বিভিন্ন ভোটের আগে, আপনারা যে কোনো প্রচারে গিয়ে দেখবেন যে ভারতীয় জনতা পার্টির একটাই মূল বক্তব্য, সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, সেটা বিহারের ক্ষেত্রে, সেটা ঝাড়খণ্ডের ক্ষেত্রে, সেটা দিল্লির ক্ষেত্রে, প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রে তাদের একটাই বক্তব্য যে ডবল ইঞ্জিন সরকার কেন দরকার। তার কারণ ঘুষপেটিয়া বন্ধ করতে হবে, অনুপ্রবেশকারী বন্ধ করতে হবে। তাদের বক্তব্য অনুযায়ী সেটা পশ্চিমবঙ্গে, দিল্লিতে, বিহারে, ঝাড়খণ্ডে, প্রত্যেকটা জায়গাতে বাংলাদেশ থেকে, মায়ানমার থেকে, নেপাল থেকে, বহু জায়গা থেকে মানুষ এসে বাস করছেন, এবং সেই বাস করার জন্য সেই রাজ্যের যে রেশন, সেই রাজ্যের যে কর্মক্ষেত্র, সেগুলো কোথাও গিয়ে রাজ্যের মানুষের জন্য কমে আসছে। সেটার অভিযোগ যে তারা করেন প্রত্যেক জায়গায়। বিহারে এই ভোটের আগেও তারা করছেন। অমিত শাহ কয়েকদিন আগে করেছিলেন। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তারও এই একই অভিযোগ ছিল যে ডবল ইঞ্জিন সরকার কখনোই এই ধরনের কাজ করবে না, ডবল ইঞ্জিন সরকার তৈরি করতে হবে। তার কারণটাই হচ্ছে যে ঘুষপেটিয়া তারা বন্ধ করবে। নেপাল, মায়ানমার, বাংলাদেশ কোনো জায়গা থেকে কোনো মানুষকে অ্যালাউ করবে না তারা। কিন্তু যোগেন্দ্র যাদব কি বলছেন সেটা শুনলে আপনাদের চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। এই যে বিহারে এসআইআরটা হলো, তার পরবর্তীতে কতজন অনুপ্রবেশকারীকে ধরা গেল, তার একদম ডেটা তুলে যোগেন্দ্র যাদব বলছেন। তাহলে কি প্রধানমন্ত্রী মিথ্যে বলছিলেন, নাকি ইলেকশন কমিশনের ডেটায় কোনো গন্ডগোল আছে? সেটা ইলেকশন কমিশন হলফনামা দিয়ে জানাক। এবং যোগেন্দ্র যাদব, আপনারা জানেন, এসআইআর মামলাটার ক্ষেত্রে প্রথম থেকেই তিনি নিজেই পিটিশনার এবং নিজেই একজন পার্সন হিসেবে, পার্টি হিসেবে তিনি সরাসরি অ্যাপিয়ার করেন। এবং সেই জায়গা থেকে তার প্রশ্ন, এবং সেখান থেকে বেরিয়ে আসার পর পিটিআই কে দেওয়া তার যে তথ্য, সেটা আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু তার আগে আপনারা শুনুন একবার দেশের প্রধানমন্ত্রী ঘুষপেটিয়া তথ্য নিয়ে কি বলেছিলেন এবং তার কি বক্তব্য ছিল। তারপর আবার আসছে এ নিয়ে বিস্তারিত ব্যাখ্যায়। आज जो कांग्रेस और आरजेडी ने न केवल बिहार के सम्मान को खतरा है, बल्कि बिहार की पहचान को भी खतरा है। आज सीमांचल और पूर्वी भारत में घुसपैठियों के कारण डेमोग्राफी का कितना बड़ा संकट खड़ा हो चुका है। लेकिन वोट बैंक का स्वार्थ देखिए, कांग्रेस, आरजेडी और उसके इकोसिस्टम के लोग घुसपैठियों की वकालत करने में जुटे हैं, उन्हें बचाने में लगे हैं, और बेशर्मी के साथ विदेश से आए घुसपैठियों को बचाने के लिए ये नारे लगा रहे हैं, यात्राएं निकाल रहे हैं। जो भी घुसपैठियां हैं उसे बाहर जाना ही होगा। घुसपैठ पर ताला लगाना एनडीए की पक्की जिम्मेदारी है। जो नेता बचाव में खड़े हैं, जो घुसपैठियों को बचाने के लिए मैदान में आ जाए हैं, मैं जरा उनको चुनौती देता हूं। आप घुसपैठियों को बचाने में चाहे जितना जोर लगा लें, आप घुसपैठियों को हटाने के संकल्प पर काम करते रहेंगे। जो लोग घुसपैठियों की ढाल बनते हैं वो सुन ले, भारत में भारत का कानून चलेगा, घुसपैठियों की मनमानी नहीं चलेगी। শুনলেন দেশের প্রধানমন্ত্রীর বক্তব্য। কোনো মতেই দেশের প্রধানমন্ত্রী ঘুষপেটিয়া থাকতে দেবেন না, বিভিন্ন জায়গা থেকে যে অনুপ্রবেশকারী আসছে তাদেরকে থাকতে দেবেন না। একই বক্তব্য কয়েকদিন আগে রেখেছিলেন অমিত শাহ, যখন তিনি বলেছিলেন যে রাহুল বাবা এখানে যে যাত্রাটা করে গেছে সেটা কি নিয়ে তো আপনারা জানেন। তখন বিজেপির সমর্থকরা যখন বলছেন যে ভোট চুরি নিয়ে তারা যাত্রাটা করেছিলেন, তখন তিনি কোনো মতে থামিয়ে বলছেন না না না, সেটা নিয়ে করেননি, অনুপ্রবেশকারী সেইটাকে বাঁচানোর জন্য, অনুপ্রবেশ যারা করছে তাদেরকে বাঁচানোর জন্য রাহুল গান্ধী যাত্রা করেছে, ইত্যাদি ঘটনা তো হলো। কিন্তু এবার আপনাদেরকে বলি, যোগেন্দ্র যাদব তিনি সরাসরি একটা প্রশ্ন উত্থাপিত করেছিলেন সুপ্রিম কোর্টে। তিনি বলছেন যে এই যে ইলেকশন কমিশনের এসআইআরটা হলো বিহারে, তার পরবর্তীতে আমরা দেখতে পেলাম কি যে
1087 জন, অর্থাৎ 1087টা অবজেকশন এসেছিল। 1087 জনের অবজেকশন, এই মুহূর্তে 65 লক্ষ মানুষের নাম যে বাদ গেল, তার মধ্যে থেকে তার পরবর্তীতে বিহারে এই মুহূর্তে 7,42,00,000 মানুষের নাম রয়েছে এবং বাদ গেছে 65 লক্ষ মানুষের নাম। এই 65 লক্ষ মানুষের মধ্যে 1082টা অবজেকশন এসেছিল যে তারা বাইরের থেকে অনুপ্রবেশ ঘটিয়েছে বিহারের মধ্যে, এবং সেই অবজেকশন এসেছিল। অবজেকশনের মধ্যে থেকে এবার কতগুলো ডিলিট হলো শেষ পর্যন্ত ঝাড়াই বাছাইয়ের পর ডিলিট কতগুলো হলো, সেই সংখ্যাটা 390টা ভোটার কার্ড ডিলিট হলো। সেটা করলো কে? ইলেকশন কমিশন তাদের ঝাড়াই বাছাইয়ের পর। এবার আপনাদের ব্রেকডাউনটা বলি, যেটা যোগেন্দ্র যাদব পর একদম তথ্য তুলে দিয়েছেন। তিনি বলছেন যে এই যে 390 জন তাদের ভোটার আইডি কার্ড এই কজ দেখিয়ে ডিলিট করলো ইলেকশন কমিশন, যে তারা হয়তো বাইরে থেকে এসেছেন, হয়তো তারা মায়ানমার থেকে এসেছেন, বাংলাদেশ থেকে এসেছেন, নেপাল থেকে এসেছেন এবং এসে বিহারে থাকছিলেন, এই কজ দেখিয়ে হয়তো তাদেরকে ডিলিট করা হয়েছে। এবার তাদের যে ব্রেকডাউনটা সেটাও যোগেন্দ্র যাদব তুলে ধরেছেন। তিনি বলছেন এই যে 390 জন, তার মধ্যে 76 জন মুসলিম এবং বাকি 314 জন হিন্দু। 390 জন বাদ গিয়েছে, তাদের মধ্যে 76 জন মুসলিম সম্প্রদায়ের মানুষ, বাকি 314 জন হিন্দু সম্প্রদায়ের মানুষ। ঠিক আছে, এতদূর পর্যন্ত। এর পরবর্তীতে তিনি বলছেন এই যে বাদ গিয়েছে তার মধ্যে 10 জন হচ্ছে সীমান্তবর্তী অঞ্চলের মানুষ, অর্থাৎ বাইরের থেকে যখন কোনো মানুষ আসেন, যে কোনো রাজ্যে যখন এসে জনবসতি করতে শুরু করে, সেই সময় আমরা দেখতে পেয়েছিলাম যে বিজেপির নেতাদের বক্তব্য ছিল সীমান্তবর্তী সমস্ত অঞ্চলে ঘুষপেটিয়া বসবাস করছে, কারণ সীমান্তটা টপকেই তারা আসে এবং যেখানে তারা বসবাস করে সেটা সীমান্তবর্তী অঞ্চলেই তারা বসবাসটা করে এবং সেখানেই তারা বছরের পর বছর ধরে থাকতে শুরু করেছে, প্রজন্মের পর প্রজন্ম থাকছে। কিন্তু এই সীমান্তবর্তী অঞ্চলে এই যে যাদের বিদেশি নাগরিক অনুপ্রবেশকারী হিসাবে এই যে 390 জনের মধ্যে থেকে যাদের নাম কাটা গিয়েছে, সেরকম সীমান্তবর্তী অঞ্চলে বাস করেন 10 জন। এবার এই 10 জনের মধ্যে আপনাদের ব্রেকডাউনটা বলি, যেটা যোগেন্দ্র যাদব একদম সরাসরি সুপ্রিম কোর্টে বলেছেন যে এই 10 জনের মধ্যে 5 জন হিন্দু এবং 5 জন মুসলিম সম্প্রদায়ের মানুষ, এবং সেই 5 জন মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে 2 জন মৃত এবং 3 জনকে মাত্র জীবিত পাওয়া গেছে। তাহলে হিসেবটা বারংবার যে একদম সরাসরি দেশের প্রধানমন্ত্রী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন রাজ্যে গিয়ে, এবং বিহারে তো বিশেষত 2024-এর লোকসভা ভোটের আগেও 2025 সালে এই যে লোকসভা বিধানসভা ভোট আসতে চলেছে, তার আগেও বারংবার একই প্রচার তারা চালাচ্ছে যে ঘুষপেটিয়া বন্ধ করতে হবে, এবং রাহুল গান্ধী, তেজস্বী যাদব তারা চাইছে ঘুষপেটিয়াদের যাতে রাখা যায় বিহারে। কিন্তু এই প্রশ্নটা এই মুহূর্তে কিন্তু সরাসরি যোগেন্দ্র যাদব সুপ্রিম কোর্টে জানিয়েছেন, এবং সুপ্রিম কোর্ট এই মুহূর্তে কিন্তু অবশ্যই জানতে চাইবে ইলেকশন কমিশনের থেকে, যেটা এতদিন ধরে ইলেকশন কমিশন সেই প্রশ্নের থেকে পালিয়ে বাঁচছিলেন। কেন পালিয়ে বাঁচছিলেন? বারংবার তাদেরকে প্রেস কনফারেন্সে জিজ্ঞেস করা হয়েছে যে ঘুষপেটিয়া কতজন আপনারা বলুন। রিসেন্টলি প্রেস কনফারেন্স যখন করতে বসেছিলেন জ্ঞানেশ কুমার, আমরা দেখতে পেয়েছিলাম এক মহিলা সাংবাদিক, তিনি অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে একটি প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন এবং সেই প্রশ্নের উত্তর কোনো মতেই কিন্তু এড়িয়ে যেতে পারলেন না, এবং তখন জ্ঞানেশ কুমার কি বলেছিলেন, এটা একটা পলিটিক্যাল রেটোরিক্স এবং সেটা র্যালিতে চলতেই পারে, এরকম ঘটনা আমরা দেখতেই পাই। অর্থাৎ এই যে অনুপ্রবেশকারীর যে আসলে কোনো ভিত্তি নেই, এবং ভিত্তি থাকলেও তার সংখ্যাটা 2 জন বা 3 জন বা 5 জন, সেটা কিন্তু কোথাও গিয়ে প্রমাণিত হয়ে যেত যদি জ্ঞানেশ কুমার সেদিন স্বীকার করে নিতেন। কিন্তু এবার তো স্বীকার করতেই হবে, কারণ সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাতে হবে। যোগেন্দ্র যাদব তেমনই বক্তব্য রেখেছেন যে জ্ঞানেশ কুমার তিনি জানান যে কতজন এসআইআর এর মাধ্যমে সুপ্রিম কোর্টে জানানো হোক যে কতজন একদম সরাসরি অনুপ্রবেশকারী পাওয়া গেল। তার কারণ এসআইআর এই যে তাড়াতাড়ি করে করা, সেটার কারণটা কি ছিল? একটা শুদ্ধ ভোটার লিস্ট তৈরি করা, এবং জ্ঞানেশ কুমার বলেওছেন যে এই মুহূর্তে বিহারের ভোটার লিস্ট সম্পূর্ণ শুদ্ধ হয়ে গিয়েছে, এবং সেই জায়গা থেকে যোগেন্দ্র যাদব তিনি যে প্রশ্নটা তুলেছেন, যদি শুদ্ধই হয়ে যায় তাহলে অ্যাডাল্ট পপুলেশন ওয়াইজ বিহারের এই মুহূর্তে জনসংখ্যা থাকার কথা বা ভোটার সংখ্যা থাকার কথা 8,22,00,000, সেখান থেকে 80 লক্ষ কিভাবে কমে যায়? এখন বিহারে এসআইআর হওয়ার পর ভোটদান কর্মসূচির ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারবেন 7,42,00,000 মানুষ, তাহলে 80 লক্ষ কমে যায় কি করে? এইটা যেমন যোগেন্দ্র যাদব প্রশ্ন তুলেছেন, ঠিক তেমন ভাবেই তিনি বলেছেন যে 390 জনের মাত্র
অনুপ্রবেশকারী হিসাবে নাম বাদ গিয়েছে ভোটার লিস্ট থেকে, এবং 390 জনের মধ্যেও 10 জন এমন পাওয়া গিয়েছে যারা সীমান্তবর্তী এলাকায়, এবং তার মধ্যে 5 জন হিন্দু, 5 জন মুসলিম, এবং তার মধ্যে মুসলিম সম্প্রদায়ের মধ্যে আবার 2 জন মৃত। এবং সেই জায়গা থেকে এবার সরাসরি বলুক ইলেকশন কমিশন যে অ্যাকচুয়ালি কতজন এই 390 জনের যে নাম বাদ গেল এই সন্দেহে যে তারা অনুপ্রবেশকারী, তাদের মধ্যে অ্যাকচুয়ালি অনুপ্রবেশকারী কতজন, তারা কোন কোন দেশ থেকে এসেছে, এটা ইলেকশন কমিশন হলফনামা দিয়ে এবার জানাক সুপ্রিম কোর্টে। এবং সুপ্রিম কোর্টে এই বিষয়টা জানানো হলে, জানাতে তো হবেই, যখন সুপ্রিম কোর্ট জানতে চাইবে তো কোনোভাবেই এড়িয়ে যেতে পারবে না জ্ঞানেশ কুমার। তাহলে সেই ক্ষেত্রে জ্ঞানেশ কুমার কিন্তু অবশ্যই সঠিক কথাটা জানালে দেশের প্রধানমন্ত্রী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তাদের যে বক্তব্যটা অনুপ্রবেশ নিয়ে, সেটা কিন্তু সংখ্যার হিসাবে একদম এক ফুৎকারেই উড়ে যাবে, সেরকমই অনেকে মনে করছে। আপনারা কি মনে করেন বিচার করুন, আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।